চরণদাসপুর নামের একটি ছোট্ট শহর, যেই শহরের কথা বছরের পর বছর ধরে ইতিহাস হয়ে লেখা আছে পত্রিকা আর গ্রন্থের পাতায় পাতায়। লোকমুখে শোনা যায় চরণদাসপুরের পাশে বরুণার জঙ্গলে অলৌকিক প্রাচীন শক্তির এক অদ্ভুত মেশিন আছে। যেই মেশিনের মধ্যে কয়েন দিতে মেশিনটি চালু হয়ে যায়, তারপর মেশিনের মধ্যে নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে যেটাই চাওয়া হয় সেই ইচ্ছেটাই পূরণ হয়ে যায়। কিন্তু একদিন সকালে চরণদাসপুরের গঙ্গায় ভেসে আসে অদ্ভুত আর ভয়ঙ্কর একটি লাশ। যেই লাশের মাথার সাথে হাত এবং পা সেলাই করে জোড়া লাগানো ছিল এবং বুক আর পেটের অংশটির কোনো অস্তিত্বই ছিল না। আর সেই লাশের মাথায় একটি চিহ্ন দাগানো ছিল, যেই চিহ্নটি ওই মেশিনের মধ্যে যে কয়েন দেওয়া হতো সেই কয়েনের চিহ্নর সাথে পুরোপুরি মিলে যায়। তাহলে এই খুন, ওই মেশিন আর কয়েনের মধ্যে সম্পর্ক কি? ওই কয়েনটি মোট 8টি ভাগে বিভক্ত ছিল আর প্রতিটা অংশে একটা করে চিহ্ন থাকতো। সেই 3টা অংশের চিহ্ন অ্যানালাইসিস করে জিম্মি সেই চিহ্নের 3টা অর্থ বের করেছিল, আর সে অনুযায়ী এখন পর্যন্ত 3টা খুন হয়েছে। আর এই 3টা খুনের রহস্য জিম্মি কিভাবে খুঁজে বের করেছিল সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে মান্ডালা মার্ডার ওয়েব সিরিজের পার্ট 1 ভিডিওটি আপলোড করা আছে। যারা এখন পর্যন্ত পার্ট 1টা দেখেননি তারা অবশ্যই পার্ট 1টা দেখে আসার পর পার্ট 2টা দেখবেন, কারণ পার্ট 1 যদি না দেখেন তাহলে পার্ট 2 এর কিছুই বুঝতে পারবেন না। পার্ট 1-এ আমরা দেখেছিলাম জিম্মি 3টা চিহ্নের অর্থ খুঁজে বের করতে পেরেছে আর 3টা খুন হয়েছে। এখন পর্যন্ত 5টি চিহ্ন বাকি আছে, তার মানে আরো 5টি খুন হবে। এরপরে জিম্মি চতুর্থ চিহ্নের অর্থ আসলে কি সেটা খুঁজে বের করার জন্য কাজে লেগে পড়ে। এখান থেকে বিক্রম চলে যায় প্রমোদের সাথে দেখা করতে এবং তাকে সেই ট্যাবলেটটি দিয়ে বলে শহরের বিভিন্ন ফার্মাসিতে যে খোঁজ কর, এই ধরনের ট্যাবলেট কে বিক্রি করে। অন্যদিকে রিয়া চলে যায় অভিষেকের স্ত্রী শিবনার সাথে দেখা করতে। শিবনাকে সেই কয়েনটি দেখিয়ে জিজ্ঞেস করে এই রকম কয়েন কি অভিষেকের কাছে ছিল। তখন শিবনা একটা কয়েন এবং বেশ কিছু ছবি দেখায়। ছবিতে কালিঙ্গিকে দেখা যায় আর তার সাথে সাথে শিবনা এটাও বলে দেয় ছবিটি আসলে কোথায় তোলা হয়েছিল। অন্যদিকে দেখা যায় জিম্মি তার দাদার কাগজপত্রগুলো ঘাটাঘাটি করে 4 নাম্বার সিম্বলের অর্থটাও বুঝতে পেরেছে। তাই সে বিক্রমকে জানায় 4 নাম্বার সিম্বলের অর্থ হচ্ছে কোনো রাজকুমারীর চেহারা। এই কথা শুনতে বিক্রমের অনন্যার কথা মনে পড়ে, কারণ কবিতা একসময় বলেছিল তাদের মায়ের সাথে রাজ পরিবারের সম্পর্ক ছিল। তাই বিক্রম চলে যায় অনন্যার বাসায়। অনন্যাকে সবকিছু খুলে বললে অনন্যা বিক্রমের প্রতি কিছুটা দুর্বল হয়ে যায়। আর এখান থেকে জানা যায় অনন্যার ছোট বোন কবিতার সাথে সম্পর্ক হওয়ার আগে অনন্যার সাথে বিক্রমের সম্পর্ক ছিল আর সেটা কোনো কারণে ভেঙে গিয়েছিল। তবে বিক্রম নিজেকে কন্ট্রোল করে সেখান থেকে বাহিরে চলে যায়। এরপরে ভিতরে শব্দ শুনে ভিতরে আসতেই দেখে সুজয় এবং বিজয়ের ছোট ভাই বিট্টু অনন্যাকে মারতে যাচ্ছে, কারণ বিট্টু মনে করে বিজয় আর সুজয়কে অনন্যাই খুন করিয়েছে। অন্যদিকে প্রমোদ শহরের বিভিন্ন ফার্মাসিতে যে খোঁজ করতে থাকে এই ধরনের ট্যাবলেট কে বিক্রি করে। খুঁজতে খুঁজতে সে একটা দোকানদারকে ট্যাবলেট দেখালে দোকানদার বলে এখান থেকে 15 কিলোমিটার দূরে হাইওয়ের পাশে একটা বড় দোকান আছে, ওইখানে খোঁজ করলে এ ব্যাপারে হয়তো জানা যাবে। তাই প্রমোদ খুঁজতে খুঁজতে 15 কিলোমিটার দূরে যেয়ে দেখে হাইওয়ের পাশে একটা দোকান আছে, কিন্তু এটা কোনো ফার্মাসি নয়, এটা হচ্ছে মোনালিসা নামের একটি কুরিয়ার সার্ভিস, ঠিক যেমনটা কালিঙ্গির ছবির পেছনে ছিল। প্রমোদ সেই কুরিয়ার সার্ভিসের জানালা দিয়ে উকিঝুঁকি মারতেই ভিতর থেকে শব্দ শুনতে পায়। সেজন্য প্রমোদ জানালা দিয়ে ভিতরে ঢুকে যায়। এর কিছুক্ষণ পরে সেখানে রিয়া চলে আসে। রিয়া এসে দেখে প্রমোদের বাইক বাহিরে দাঁড় করানো আছে। তাই রিয়া সাথে সাথে তার পুলিশ টিমকে ফোন করে সেখানে আসতে বলে। এরপর রিয়া ভিতর থেকে শব্দ শুনতে পেলে রিয়াও জানালা দিয়ে ভিতরে যায়। আর ভিতরে যাবার পর দেখে কালো পোশাক এবং মুখোশ পরা একটা মহিলা একটা মেয়ের মুখ থেকে চামড়া খুলে নিচ্ছে। আর তারপরে সেই মুখোশ পরা মহিলার সাথে রিয়ার অনেক মারামারি হয়। কিন্তু এক পর্যায়ে মুখোশ পরা সেই মহিলা রিয়ার চোখকে ফাঁকি দিয়ে যেই কাচের জারের মধ্যে মুখের চামড়া খুলে রেখেছিল সেই কাচের জারটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপরে রিয়া দেখে প্রমোদকে সেই মহিলাটি গলা কেটে খুন করেছে। এরপরে সেখানে পুলিশ টিম এবং বিক্রম চলে আসলে বিক্রম প্রমোদকে এতটা নৃশংসভাবে খুন করা দেখে সেখানেই কাঁদতে থাকে আর নিজেকে মনে মনে অপরাধী ভাবতে থাকে, কারণ বিক্রমের কথাতেই প্রমোদ খুঁজতে খুঁজতে এখানে এসেছিল। অন্যদিকে দেখা যায় সেই মহিলাটি কাচের জারটি নিয়ে একটা জায়গায় গেছে। সেখানে যাবার পর মহিলাটি একটা বডির সাথে হাত জোড়া দিয়ে সেলাই করছিল।
কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাজকুমারীটা আসলে কে। এরপরে 20 বছর আগের একটি ঘটনা দেখানো হয়। একটা বৃদ্ধা লোক কাশতে কাশতে বরুণার জঙ্গলে যেয়ে সেই মেশিনের মধ্যে কয়েন দিয়ে নিজের আঙুলের বিনিময়ে আশীর্বাদ চায়, যেন তার ছেলে তারই মতো সেই বংশগত রোগে আক্রান্ত হয়ে মারা না যায়। কারণ বৃদ্ধা লোকটির যে রোগ আছে সেই একই রোগে তার দাদা এবং তার বাবাও মারা গিয়েছিল। এরপরে দেখা যায় মাইথিলি নামের সেই বোবা মহিলাটি এই বৃদ্ধা লোককে চিকিৎসা করছিল। তখন সেই বৃদ্ধা লোকটি বোবা মহিলার কাছে নিজের ছেলেকে দেখাশোনার দায়িত্ব দিয়ে মারা গেছিল। আর তারপরে সিন বর্তমানে আসলে দেখা যায় মাইথিলি নামের সেই বোবা মহিলাটি অনেক তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছে। আর তারপরে আমরা জানতে পারি সেই ছেলেটি আর অন্য কেউ নয় বরং ভেঙ্কট। এরপরে মাইথিলি ভেঙ্কটকে ইশারায় বলে আয়স্তমণ্ডলের চিহ্ন অনুযায়ী পরবর্তী খুনটি ভেঙ্কটের হবে, তবে এখান থেকে বেঁচে ফেরার একটা উপায় আছে। অন্যদিকে দেখা যায় বিক্রম প্রমোদের চিতার পাশে মন খারাপ করে বসে আছে। তখন রিয়া সেখানে আসার পর বিক্রমের সাথে অতীতে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করে। আর এখান থেকে আমরা জানতে পারি একদিন রিয়া টেররিস্ট গ্রুপের সাথে গুলাগুলি করার সময় সেখানে একটি বাচ্চা মেয়ে ছিল। সেই বাচ্চা মেয়েটি রিয়াকে বলেছিল তাকে যেন রিয়া তার বাবার কাছে রেখে আসে, কিন্তু রিয়া বাচ্চা মেয়েটিকে একটা নিরাপদ জায়গায় বসিয়ে রেখে গুলাগুলি করতে ব্যস্ত হয়ে যায়। আর অন্যদিকে সেই বাচ্চা মেয়েটি দৌড়ে তার বাবার কাছে যাবার সময় সেখানে গুলি লেগে মারা যায়। আর এই অপরাধবোধ থেকে রিয়া এখন পর্যন্ত বের হতে পারেনি, তাই সে মাঝে মাঝে সেই বাচ্চা মেয়েটিকে ইমাজিন করে। এরপরই হাসপাতাল থেকে রিয়াকে ডেকে পাঠালে রিয়া হাসপাতালে যায়। ডক্টর সেই লাস্টের পোস্টমর্টম করার পর জানতে পেরেছে ভিকটিমের মুখ থেকে চামড়া খুলে নেওয়ার 6 ঘন্টা আগেই তাকে খুন করা হয়েছে এবং তার ব্রেন ডেড ছিল। আর তার মাথাতে গভীর একটা ক্ষত চিহ্ন ছিল। আর তাছাড়াও ভিকটিমের আরও একটা অপারেশন করা হয়েছিল। সেই অপারেশনে ভিকটিমের পায়ে একটা স্টিলের প্লেট বসানো ছিল। সেই স্টিলের প্লেটে যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বার থেকে ভিকটিমের আইডেন্টিটি খুঁজে বের করা যাবে। অন্যদিকে দেখা যায় অনন্যা জয়রাজ সিং এর নার্সের সাহায্যে জয়রাজ সিংকে একটা ইনজেকশন দিয়ে সারা জীবনের জন্য পঙ্গু করে দেয়, যেন জয়রাজ সিং তার বিরুদ্ধে আর কখনোই দাঁড়াতে না পারে। এরপরে বিক্রম জিমনিকে নিয়ে সেই মোনালিসা কুরিয়ার সার্ভিসে যায় যেখানে প্রমোদের খুন হয়েছিল। জিমনি লক্ষ্য করে জ্যোতির্বিদ্যা এবং আয়ুর্বেদিক নিয়ে এখানে অনেকগুলো বই আছে, যার মধ্যে একটা বই ইন্ডিয়ার উপরে লেখা রবার্ট ম্যাকালের। বইগুলো সরাতে বিক্রম লক্ষ্য করে এখানেও আয়স্তমণ্ডলের সেই চিহ্নটি আছে, অর্থাৎ এই মোনালিসা কুরিয়ার সার্ভিসের সাথে আয়স্তমণ্ডল গোষ্ঠীর কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে। তাই বিক্রম সেখানে থাকা একটা পরিচ্ছন্ন কর্মীকে জিজ্ঞেস করে। তখন সে বলে একটা বোবা মহিলা এই কুরিয়ার সার্ভিসটি দেখাশোনা করে, আর এখানে সুজয় আর বিজয়ের মা নির্মলাকেও সে কয়েকবার আসা যাওয়া করতে দেখেছে। এটা শুনে বিক্রম চলে যায় থানায় বিট্টুর সাথে দেখা করতে, কারণ সেদিন অনন্যার উপর আক্রমণ করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছিল। বিক্রম থানায় যাবার পর বিট্টুকে মারধর করে তার মায়ের লোকেশনটা জানতে চায়। এক পর্যায়ে বিট্টু ও মার সহ্য না করতে পেরে তার মায়ের লোকেশনটা বলে দেয়। এরপরই বিক্রম চলে যায় নির্মলার সাথে দেখা করতে, কিন্তু নির্মলা বিক্রমকে পিছন থেকে গান পয়েন্ট করে। তখন বিক্রম নির্মলাকে বুঝিয়ে বলে তোমার 2 ছেলে সুজয় আর বিজয়কে অনন্যা খুন করেনি, তুমি যাদের কাছ থেকে আশীর্বাদ নিয়েছিলে সেই তোমার ছেলেকে খুন করেছে। আর আমার মাও আশীর্বাদ নিতে গিয়েছিল, তারপর থেকে আমার মা নিখোঁজ। তখন নির্মলা বিক্রমের সাথে কথা বলতে রাজি হয়ে যায়। এরপরই নির্মলা বলে আমি ওখানে গিয়েছিলাম আর কয়েন নিয়ে নিজের আঙুলের বিনিময়ে আমি আমার ছেলেদের জীবন বাঁচিয়েছি। এটা শুনে বিক্রম জিজ্ঞেস করে কয়েন কে দিত। তখন নির্মলা বলে কালিঙ্গি দিদি, এবং কালিঙ্গি দিদির সাথে মাইথিলি নামে একটা বোবা মহিলাও থাকতো। সেই বোবা মহিলার একটি ছেলে আছে, তার নাম ভেঙ্কট। এরপরে বিক্রম কাগজে দাগানো সেই চিহ্নগুলো নির্মলাকে দেখায় এবং তাকে বলে এই চিহ্নগুলো কালিঙ্গির ওখান থেকে পাওয়া গেছে, এগুলো সম্পর্কে সে কিছু জানে কিনা। তখন নির্মলা বলে আশীর্বাদ প্রাপ্ত হবার পর যখন আমার 2 ছেলে বেঁচে গিয়েছিল তখন আমি কালিঙ্গি দিদিকে ধন্যবাদ জানানোর জন্য আবারও সেখানে গিয়েছিলাম, আর আমি সুযোগ বুঝে সেখান থেকে
থেকে একটা ছবি নিয়ে এসেছিলাম। আমি ভেবেছিলাম এটা হয়তো কোনো দেবতা হবে, কিন্তু পরে জানতে পারি এটা কোনো দেবতা নয়, বরং শয়তান। ছবিটা দেখতে বিক্রমের মনে পড়ে সেদিন ওই গুহার মধ্যে বিক্রম ঠিক এইরকম আকৃতিরই একটা ধাতব বস্তু দেখেছিল। এরপরই বিক্রম রিয়াকে কল করে বলে কালিঙ্গি, মাইথিলি এবং মাইথিলির ছেলে ভেঙ্কট এরা তিনজনই আয়স্ত গোষ্ঠীর সাথে জড়িত আছে, আর কালিঙ্গি সবাইকে কয়েন দিত। এরপরে জিমনি বিক্রমের কাছ থেকে ফোন নিয়ে রিয়াকে বলে পরবর্তী সিম্বলের অর্থ হচ্ছে দাসপুত্রের পা। ভেঙ্কটের বাবা দীর্ঘদিন ধরে অনন্যাদের বাসায় দাসের কাজ করত, তাই পরবর্তী খুনটি ভেঙ্কটের হবে। এরপরে বিক্রম রিয়া আর জিমনিকে নিয়ে সেই গুহায় যায়। সেখানে মশাল নিয়ে যাবার সময় বিক্রম জিমনিকে বলে এখানে কোনো টর্চ কাজ করে না। তখন জিমনি বলে হয়তোবা ইলেকট্রিক ম্যাগনেট ফিউজের কারণেই এমনটা হয়। এরপর বিক্রম জিমনি আর রিয়াকে সেই ধাতব বস্তুর কাছে নিয়ে যায়, আর সেখানে নিয়ে যেতেই জিমনি বলে এটা তো দেখতে অনেকটা লিওনার্দো দা ভিঞ্চির মতো লাগছে। এরপরে বিক্রম লক্ষ্য করে এই ধাতব বস্তুর চারিদিকে 8টি গর্ত আছে। সেই গর্তগুলোর মধ্যে কালিঙ্গির বাসা থেকে পাওয়া সেই সিম্বলগুলো রাখতেই 8টি সিম্বলের সমন্বয়ে আয়স্তমণ্ডলের আসল চিহ্নটি বেরিয়ে আসে। কিন্তু তারা এটা বুঝতে পারে না লিওনার্দো দা ভিঞ্চির মতো মানব আকৃতির এই ধাতব বস্তুর সাথে আয়স্তমণ্ডল গোষ্ঠীর সম্পর্ক কি, আর সেই চিহ্নটারই বা কি সম্পর্ক। এখান থেকে বিক্রম আর রিয়া চলে যায় ভেঙ্কটের বাসায়, কিন্তু সেখানে যাবার পর দেখে ভেঙ্কট সেখান থেকে পালিয়ে গেছে। তারপর ভেঙ্কটের বাসা তল্লাশি করে সেখান থেকে একটা জুয়েলারির বক্স এবং কয়েকটা ছবি পায়। সেই ছবিগুলোতে কবিতার ছবি ছিল, আর বিক্রম সেই জুয়েলারি বক্সটা খুলতেই দেখে সেখানে সেই লকেটটা, যেই লকেটটা বিক্রম কবিতাকে গিফট করেছিল। আর এখান থেকেই দেখা যায় ভেঙ্কটের বাবা যখন অনন্যাদের বাসায় দাসের কাজ করত তখন ছোটবেলা থেকে ভেঙ্কট কবিতাকে মনে মনে পছন্দ করত। আর এরই মধ্যে রিয়ার কাছে কল আসে। ফোনের অপর পাশ থেকে তাকে বলে স্টিলের প্লেটের যে নাম্বারটি ছিল সেই নাম্বারটি অনুযায়ী আমরা বডির আইডেন্টিটি করেছি। এটি কবিতা ভারতবাস নামে একটা মেয়ের বডি। আর এরপরে কালো পোশাক আর মুখোশ পরে হাতে তরবারি নিয়ে সেই মেয়েটিকে দেখা যায়। এবার সে ভেঙ্কটকে মারার জন্য ভেঙ্কটের কাছে আসে, কিন্তু ভেঙ্কট নিজেকে বাঁচানোর জন্য আগে থেকে বীরজুর ছেলে আদেশকে নিয়ে এসে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। ভেঙ্কট ওই মেয়েটিকে বলে আয়স্তমণ্ডলের চিহ্ন অনুযায়ী দাসের ছেলের পা লাগবে, আর সেই ছেলেটি আশীর্বাদ প্রাপ্ত হতে হবে। আমার বাবা যেমন সারা জীবন দাসত্ব করেছে এবং কয়নার নিজের বৃদ্ধা আঙুলের বিনিময়ে আমাকে রক্ষা করেছে, ঠিক সেই রকমই বীরজুর বাবাও সুজয় আর বিজয়ের দাসত্ব করেছে, সারা জীবন তাদের হয়ে কাজ করেছে, আর কয়নার নিজের আঙুলের বিনিময়ে তার ছেলেকে ফেরত নিয়ে এসেছে। তাহলে আমার পায়ের বিনিময়ে তুমি আদেশের পা কেটে নিয়ে যাও। আমার মা সারা জীবন তোমাদের হয়ে কাজ করেছে, এতটুকু দাবি তো তোমাদের কাছে আমার থাকতেই পারে। এটা শুনে মেয়েটি ভেঙ্কটকে ছেড়ে দেয় এবং আদেশের পা কেটে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল হতে আদেশের বডিটি পা কাটা অবস্থায় রাস্তার মধ্যে পাওয়া যায়। এর মধ্যেই জিমনি রিয়াকে ফোন করে বলে পরবর্তী সিম্বলের অর্থ হচ্ছে বাচ্চার হার্ট। ওইদিকে বিক্রম যখন থেকে জানতে পেরেছে এইটা কবিতার বডি, তখন থেকে সে কবিতার বডির পাশে বসে থেকে কান্না করেই যাচ্ছে। অন্যদিকে অনন্যাও খবরটি পেয়ে মর্চরিতে এসেছে। বিক্রম অনন্যাকে বলে এই সব কিছুর সাথে তোমার প্রিয় ভেঙ্কট জড়িত। তখন অনন্যা বলে এই ব্যাপারে আমি কিছুই জানতাম না। ঠিক তখনই অনন্যার ড্রাইভার এসে অনন্যাকে বলে অনন্যার ছেলে ঋত্বিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে রিয়া পুরো পুলিশ টিমকে কাজে লাগিয়ে দেয়। অন্যদিকে ভেঙ্কট চুপি চুপি তার বাসায় এসেছে। ভেঙ্কট তার গোপন ডয়ারের মধ্যে কিছু জিনিসপত্র রেখেছিল, সেগুলোই নিতে এসেছে। ভেঙ্কট তার গোপন ডয়ার থেকে জিনিসপত্রগুলো নিতেই তখনই সেখানে ভেঙ্কটকে খোঁজার জন্য বিক্রম চলে আসে। ভেঙ্কট সেটা বুঝতে পেরে সেই জিনিসপত্র সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে বিক্রম আসার পর খুঁজতে খুঁজতে সেই গোপন ডয়ারটি দেখতে পায়, আর তার মধ্যে কবিতার ছবি এবং কবিতার আরো কিছু জিনিসপত্র ছিল। তার সাথে একটা অ্যাপার্টমেন্টের ছবি ছিল। অ্যাপার্টমেন্টের ছবিটি দেখতে বিক্রমের মনে পড়ে কবিতা একদিন তাকে বলেছিল তাদের বাসায় ভেঙ্কট নামের যে ছেলেটি থাকে 12 বছর বয়স থাকতে তাকে বলেছিল কবিতার জন্য সে লেকের পাড়ে একটি বাড়ি বানাবে, আর এই বাড়িটিও লেকের পাড়েই। বিক্রম ভাবে ভেঙ্কট হয়তো এই বাড়িতেই লুকিয়ে আছে। সেখানে যাবার পর ভেঙ্কটকে পেয়েও যায়। ভেঙ্কটকে আচ্ছা মতো পিটালে ভেঙ্কট বলে ছোটবেলা থেকেই আমি কবিতাকে পছন্দ করতাম, কিন্তু কখনো তাকে বলার সাহস হয়নি। যখন আমি লেকের পাড়ে বাড়িটি তৈরি করেছিলাম
করেছিলাম তারপরে আমি কবিতাকে প্রপোজ করতে গিয়েছিলাম, কিন্তু সেদিন আমি তোমার সাথে কবিতাকে দেখেছিলাম। তারপর থেকে আমি কবিতাকে ফলো করতাম, আর কবিতাকে যেন আমি সবসময় দেখতে পাই সেই জন্য ইলেকট্রিক সার্ভিসের লোক সেজে তার বাসায় যাই এবং গোপনে কবিতার অগোচরে তার বাসায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে আসি। সেই সিসিটিভি ক্যামেরায় আমি সবসময় কবিতাকে দেখতাম। আর একদিন আমি সেই স্ক্যামের সম্পর্কে জানতে পারি। আমি সেই স্ক্যামটা ফাঁস করে দিয়েছিলাম যাতে গুন্ডাগুলো তোমাকে মেরে ফেলে আর কবিতা সারা জীবনের জন্য আমার হয়ে যায়। আমি যেটা প্ল্যান করেছিলাম আর যেটা ঘটে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। কবিতাকে তারা মাথায় আঘাত করে আর তারপর কবিতা কোমায় চলে যায়। এটা শোনার পর বিক্রম রাগের চোটে মারতে মারতে ভেঙ্কটকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় পুলিশ শহরের বিভিন্ন চেক পয়েন্টে গাড়ি থামিয়ে থামিয়ে তল্লাশি করছে আর নন্দিনী বিভিন্ন হাসপাতালে যেয়ে খোঁজ নিচ্ছে। এরপরই একটা হাসপাতালে যেয়ে তারা জানতে পারে তাদের হাসপাতাল থেকে একটা অ্যাম্বুলেন্স চুরি হয়ে গেছে। তারপর দুইটা কনস্টেবলকে ওই অ্যাম্বুলেন্স খোঁজার জন্য পাঠানো হয়। খুঁজতে খুঁজতে দুইটা কনস্টেবল ওই অ্যাম্বুলেন্সটা পেয়েও যায়। একটা কনস্টেবল অ্যাম্বুলেন্সের কাছে যেয়ে একটা ফুটো দিয়ে ভিতরে তাকাতেই ভিতর থেকে একটা তীর এসে সেই কনস্টেবলের চোখে লেগে কনস্টেবলটি মারা যায়। এই ঘটনার খবর পেয়ে রিয়া ফোর্স নিয়ে সেখানে চলে আসে। সবাই রিয়াকে ভিতরে যেতে নিষেধ করলেও রিয়া নিজের জীবনের ঝুঁকি নিয়ে অ্যাম্বুলেন্সের ভিতরে যায়। আর তারপর রিয়া দেখে ভিতরে কেউ নেই, অটোমেটিক সিস্টেম থেকে তীর ছোড়া হচ্ছে আর অ্যাম্বুলেন্সের একটা কোনায় ঋত্বিককে বেঁধে রাখা হয়েছে। রিয়া ঋত্বিককে সেখান থেকে নিয়ে বাহিরে আসে আর অনন্যা ঋত্বিককে ফিরে পেয়ে যেন তার নিজের জীবনে প্রাণ ফিরে পায়। আর অন্যদিকে জিমনি 1952 সালের ইংরেজি পত্রিকার সেই ছিঁড়া অংশটি আবারও পড়ছিল। সেখানে রবার্ট ম্যাকালের নাম দেখে জিমনির মনে পড়ে মোনালিসা কুরিয়ার সার্ভিসে একটি বই ছিল যেটা রবার্ট ম্যাকালের ছিল। তাই জিমনি আবারও মোনালিসা কুরিয়ার সার্ভিসে যায় এবং সেখান থেকে ওই বইটি নিয়ে পড়তে থাকে। বইটি পড়তে জিমনি জানতে পারে তার দাদা গিয়াসউদ্দিন আয়স্ত গোষ্ঠীর সম্পর্কে সব থেকে বেশি জানতো। আর তার দাদার কথাতেই তার বড় ভাই মঈনুদ্দিন এবং তার দাদা গিয়াসউদ্দিন গ্রামবাসীকে নিয়ে সেইখানে যায়। আর গিয়াসউদ্দিনের কথাতে গ্রামবাসী আয়স্ত গোষ্ঠীর উপর আক্রমণ করেছিল। আর সেই আক্রমণে গিয়াসউদ্দিন এবং জিমনির বড় ভাই মঈনুদ্দিন সহ মোট 27 জন মহিলা এবং 12 জন পুরুষ মারা গিয়েছিল। কিন্তু এতদিন পর্যন্ত জিমনি জানতো তার বড় ভাই মঈনুদ্দিন কোনো এক রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। যদি সে আয়স্তদের হাতে মারা যায় তাহলে কি তার দাদা গিয়াসউদ্দিন তার নাতিকে বাঁচানোর জন্য আয়স্তদের কাছে গিয়ে নিজের বৃদ্ধা আঙ্গুলের বিনিময়ে আশীর্বাদ নিয়েছিল? এটা ভাবতেই জিমনির মনে পড়ে সেই একই রোগ তার নাতনি নূরেরও আছে। তার মানে নূরকে বাঁচানোর জন্য তার ছেলে জুলফিকারও কি আঙুল কেটেছিল? এই কথা মনে পড়তেই জিমনি তাড়াহুড়ো করে বাসায় ফিরে যায় আর জুলফিকারের ছবি দেখে, কারণ নূর ছাড়া জিমনির পরিবারের বাকি সব সদস্যই মারা গিয়েছিল। জুলফিকারের ছবি দেখতেই জিমনি দেখে জুলফিকারও তার আঙুল কেটেছে। তার মানে পরবর্তী খুন নূরের হবে। এরই মধ্যে চারিদিকে ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় এবং জিমনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। খবরটি পাওয়া মাত্র রিয়া হাসপাতালে যায় এবং জিমনি রিয়াকে সেই বইটি দিয়ে বইয়ের 5 নম্বর পৃষ্ঠাটি খুলতে বলে। 5 নম্বর পৃষ্ঠাটি খুলতে রিয়া দেখে সেখানে তারই ফটো এবং বইয়ে লেখা আছে তার নাম নন্দিনী। তার মানে রিয়ার সাথে আয়স্ত গোষ্ঠীর গভীর কোনো সম্পর্ক আছে। এখান থেকে সিন চলে যায় 1951 সালে। গভীর রাত, মুষলধারে বৃষ্টি পড়ছে। বরুণার ডাকবাংলো ফরেস্ট। সরকার এখানে নিউক্লিয়ার প্ল্যান্ট স্থাপন করবে, সেই জন্যই নন্দিনী এবং তার স্বামী অনন্ত গিয়াসউদ্দিন, রবার্ট এবং জয়নানদের সাথে দেখা করতে এসেছে। অনন্ত জিজ্ঞেস করে 1 মাস হয়ে গেছে, প্রজেক্টের অ্যাপ্রুভাল এসেছে, কিন্তু এখন পর্যন্ত এখানে একটা গাছও কেন কাটা হয়নি? তবে রবার্ট অনন্তকে বলে এই জায়গার থেকে আমার খোঁজে অন্য একটি ভালো জায়গা আছে, সেখানে এই কাজটি করলে ভালো হবে। কিন্তু অনন্ত বলে প্রজেক্টের অ্যাপ্রুভাল চলে এসেছে, তাই এটি সম্ভব নয়। অনন্ত রাতের বেলায় সেই জায়গাটি দেখার জন্য যেতে চাই, তবে জয়নান্ত বলে এত রাতে সেখানে যাওয়া ঠিক হবে না, কালকে সকাল হলে আমরা সেখানে যাব। কিন্তু অনন্ত তো নাছোড়বান্দা, সেই রাতের বেলায় সেই জায়গাটি দেখতে যাবে। তাই গিয়াসউদ্দিন এবং জয়নন্ত নন্দিনী এবং অনন্তকে নিয়ে রাতের বেলায় সেই জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যেতে যেতে গিয়াসউদ্দিন বলেন ওই জায়গাটি আয়স্তদের গোষ্ঠীর মধ্যে পড়েছে। নন্দিনী জিজ্ঞেস করে আয়স্ত কি? তখন গিয়াসউদ্দিন বলে আয়স্ত হচ্ছে একদল নারী গোষ্ঠী, তারা আয়স্ত নামের একটি দেবতাকে পূজা করে। তারা মনে করে আয়স্তই হচ্ছে তাদের দেবতা, কিন্তু ওটা আসলে একটা শয়তান। আমি তাদের দেবতা, তাদের সংস্কৃতি এবং তাদের চিহ্ন নিয়ে গবেষণা
গবেষণা করছি। কথা বলতে বলতে তারা সেখানে পৌঁছে যায়। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় এই প্রস্তাবটি দেওয়ার জন্য তারা নন্দিনীকে প্রথমে ভিতরে পাঠাবে। নন্দিনী ভিতরে যেতে সেই মানব আকৃতির ধাতব বস্তুটির দিকে তার নজর পড়ে। সে রুক্মিণীকে জিজ্ঞেস করে এইটা কি। রুক্মিণী হচ্ছে আয়স্ত গোষ্ঠীর প্রধান। তখন রুক্মিণী বলে এইটা হচ্ছে আয়স্ত, আমাদের দেবতা। তখনই অনন্ত ভিতরে এসে তাদেরকে বলে এই জায়গাটি সরকার নিউক্লিয়ার প্ল্যান্ট স্থাপন করার জন্য নির্বাচন করেছে, তাই তোমাদেরকে এই জায়গাটি ফাঁকা করতে হবে। এটা শুনতেই রুক্মিণী বলে আয়স্ত নিজে থেকে এই জায়গাটি পছন্দ করেছে, তাই এটা কখনোই সম্ভব নয়। আর তোমরা যদি আয়স্ত গোষ্ঠীকে উচ্ছেদ করার চেষ্টা করো তাহলে আয়স্ত যেটা করবে সেই ফল পুরো চরণদাস বাসীকে ভোগ করতে হবে। এরপরই যখন অনন্ত নন্দিনীকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই নন্দিনী খেয়াল করে সেই ধাতব বস্তুটির বুকের মধ্যে একটা নীল রঙের পাথর চকচক করছে। এরপরই নন্দিনী বাসায় ফিরে একটা এনার্জি মেশিন নিয়ে কাজ করছিল। তখনই সেখানে অনন্ত আসে আর নন্দিনী অনন্তকে বলে আমি সেই পাথরটি দেখেছি, সেটা কোনো সাধারণ পাথর নয়, ওটা অতি মূল্যবান একটা পাথর। আমার মনে হয় ওই জায়গাটির পরিবর্তে অন্য কোনো জায়গায় নির্বাচন করা উচিত। কিন্তু অনন্ত বলে এটা কখনোই সম্ভব নয়, এটা করতে গেলে নতুনভাবে আবারও প্রজেক্টের অ্যাপ্রুভাল নিতে হবে, আর তাছাড়াও অনেক লেন্দি একটা ব্যাপার, অনেক ঝামেলা পোহাতে হবে। এরপরই অনন্ত আয়স্ত গোষ্ঠীকে সেখান থেকে উচ্ছেদ করে দেয়। রুক্মিণী সহ পুরো আয়স্ত গোষ্ঠীর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। এরপরই অনন্ত নন্দিনীকে এসে বলে তুমি গিয়াসউদ্দিনের সাথে বাসায় ফিরে যাও, আমি কিছু কাজ আছে সেটা সেরে আসছি। নন্দিনী যখন গিয়াসউদ্দিনের সাথে গাড়ি করে চলে যাচ্ছিল তখনই রুক্মিণী এসে নন্দিনীর সাথে দেখা করে আর তাকে বলে এখন থেকে আয়স্ত যেটা করবে তাকে আটকানোর ক্ষমতা আর কারোর নেই। আমাদের ভক্তি এবং তোমাদের সরকারও তাকে আটকাতে পারবে না। এই ফল এখন পুরো চরণদাস বাসীকে ভোগ করতে হবে। এরপর রাতের বেলা নন্দিনী বাসায় ফিরে সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করছিল। তখনই রুক্মিণী নন্দিনীর সাথে দেখা করতে আসে এবং তাকে বলে এটা হচ্ছে ইয়াস্ত গোষ্ঠীর গ্রন্থ। এই গ্রন্থের মধ্যে ইয়াস্ত নিজেই তার ভবিষ্যৎবাণী করেছে এবং এখানে লেখা আছে যদি কোনোদিন চরণদাসবাসী ইয়াস্ত গোষ্ঠীকে নির্মূল করে তাহলে ইয়াস্ত গোষ্ঠীকে আবারও পুনরায় স্থাপন করার জন্য কি কি করতে হবে সেটা এই গ্রন্থের মধ্যেই লেখা আছে। এটা শুনে নন্দিনী বলে এইসব কথা তুমি আমাকে বলছো কেন? তখন রুক্মিণী বলে এই গ্রন্থের মধ্যেই তোমার কথা লেখা আছে। ইয়াস্ত নিজেই এই গ্রন্থের মধ্যে ভবিষ্যৎবাণী করে গেছে সেই মহিলাটি অন্য সবার সাথে মিলে ইয়াস্তকে ধ্বংস করবে যেমনটা তুমি করছো, আর সেই নারীটি তাকে একদিন জীবন ফিরাতেও সাহায্য করবে। সেই নারীটির মধ্যে 3টি গুণ থাকবে, যেই 3টি গুণের কথা এই গ্রন্থের মধ্যে লেখা আছে সেই 3টি গুণ তোমার মধ্যেও আছে, আর সেজন্য এই কথাগুলো আমি তোমাকে বলছি। প্রথম গুণটি হচ্ছে সেই নারীটি একটা এনার্জি মেশিনের উপর কাজ করবে। তখন নন্দিনী বলে আমি এইরকম অনেক মেশিন নিয়ে কাজ করি কারণ আমি একজন ফিজিশিয়ান। তখনই রুক্মিণী সেই গ্রন্থে থাকা একটা মেশিনের ছবি দেখায়। নন্দিনী লক্ষ্য করে সেই মেশিনের ছবি তার তৈরি এনার্জি মেশিনের সাথে একদমই মিলে যাচ্ছে। আর এরপরে রুক্মিণী বলে দ্বিতীয় গুণটি হচ্ছে সেই নারীটি প্রেগনেন্ট হবে, আর এই মুহূর্তে এখন তুমিও প্রেগনেন্ট। এটা শুনে নন্দিনী বলে আমি প্রেগনেন্ট এই কথা তো আমি অনন্তকেও বলিনি, এই কথাটি তোমরা কিভাবে জানলে? তখন রুক্মিণী বলে এই কথা তো আমরাও জানতাম না, এটা এই বইয়ের মধ্যেই লেখা আছে। এটা শুনে নন্দিনী বেশ কিছুটা অবাক হয়ে যায়। আর এরপরে রুক্মিণী বলে তৃতীয় গুণটি হচ্ছে সেই নারীটি বিধবা হবে। এটা শুনে নন্দিনী মুচকি একটা হাসি দিয়ে বলে আমার স্বামী তো জীবিত আছে, আর সেটা তো তোমরা নিজের চোখেই দেখেছো। আর ঠিক তখনই জয়নাথ নন্দিনীকে এসে বলে রাস্তায় আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে অনন্ত মারা গেছে। আর এরপরে সে প্রজেক্টের কাজও বন্ধ হয়ে যায়। আর এখান থেকে সিন চলে যায় 1 বছর পরে। নন্দিনী একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছে। রুক্মিণী যে যে কথাগুলো বলেছিল এখন পর্যন্ত সবগুলো কথাই মিলে গেছে। এরপরে নন্দিনী সেই মেশিনটিও তৈরি করে ফেলে। আর তারপরে রুক্মিণী সবার উদ্দেশ্যে বলে আজ তোকে জীবিত করার জন্য আমাদের একটা এনার্জি চালিত মেশিনের প্রয়োজন ছিল। এখন যেহেতু আয়াস তৈরির মেশিনটি তৈরি হয়ে গেছে তাই আর দেরি না করে আয়াস তৈরির প্রক্রিয়া শুরু করে দাও। প্রথমে আয়াস শুধুমাত্র আশীর্বাদ দিবে, আর আশীর্বাদ পেতে হলে প্রথমে ওই মেশিনের মধ্যে একটা কয়েন দিতে হবে। যেই কয়েনের মধ্যে
মধ্যে আয়াস্ত গোষ্ঠীর চিহ্ন দাগানো থাকবে। তারপর মেশিনের মধ্যে বৃদ্ধা আঙ্গুল দেওয়া হবে, আর সেই বৃদ্ধা আঙ্গুল আর কয়েনের বিনিময়ে আয়াস্ত ওই লোকটির মনের আশা পূরণ করে দিবে। আর এই কথা যখন গ্রামবাসী জানতে পারে তখন তারা নিজের মনের আশা পূরণ করতে আয়াস্তের কাছে আশীর্বাদ নিতে আসতো। কিন্তু নন্দিনী আর গ্রামবাসী তারা কেউই জানতো না তাদের মনের আশা পূরণের বিনিময়ে সেই সকল লোকেরা যখন মেশিনের মধ্যে আঙুল দিবে তখন ওই এনার্জি চালিত মেশিনের দ্বারা আয়াস্ত ওই লোক সম্পর্কে জানতে পারবে, আর আয়াস্ত তার ভক্তকে চিহ্নিত করবে। আর আয়াস্ত কাকে কাকে চিহ্নিত করবে আর কার কার বডি পার্ট নিয়ে নিজেকে আবারও পুনরুজ্জীবিত করবে সেটা আয়াস্ত আগে থেকে সে গ্রন্থের মধ্যে উল্লেখ করে রেখেছে। আর এরপরে যখন সময় আসবে তখন আয়াস্তের নির্দেশনা অনুযায়ী ওই সকল লোকেদের হাত পা বডি মাথা কেটে নিয়ে আসার পর সেই সমস্ত বডির অংশগুলোকে একত্রে সেলাই করে নন্দিনীর তৈরি এনার্জি চালিত মেশিন এবং সেই নীল রঙের পাথরের সমন্বয়ে আয়াস্ত তৈরির প্রক্রিয়া শুরু করা হবে। আর এই প্রক্রিয়া সম্পাদনের মাধ্যমে আয়াস্তের শরীরে পুনরায় আবারও প্রাণ ফিরে আসবে। আর এরপরে যখন আয়াস্তের শরীরে প্রাণের সঞ্চার শুরু হয় তখন আকাশ থেকে মৃত কীটপতঙ্গ পড়তে থাকে। হাসপাতালগুলোতে গর্ভবতী নারীরা মৃত সন্তান প্রসব করতে থাকে। আর তখন রুক্মিণী বলে আয়াস্ত যদি একবার জীবিত হয়ে যায় তাহলে এই পুরো চরণদাসপুর ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র তারাই বেঁচে থাকবে যারা আয়াস্তের ভক্ত, আর বাকি সবাই মারা যাবে। এটা শুনতেই নন্দিনী বলে আমি এই মেশিনটি তৈরি করেছিলাম মানুষের ভালোর জন্য, কিন্তু আমার এই মেশিনটি অনেকগুলো মানুষের জীবন কেড়ে নিবে এটা আমি কখনোই চাইনি। তাই নন্দিনী আয়াস্ত তৈরির প্রক্রিয়া থামাতে যাবেই ঠিক তখনই রুক্মিণী নন্দিনীর গলায় একটা চাকু বসিয়ে দেয়। আর ওইদিকে গ্রামবাসীরাও গিয়াসউদ্দিনের কথাতে আয়াস্ত গোষ্ঠীর লোকেদের উপর ভীষণ রেগে যায় এবং তারা একসাথে দলবদ্ধ হয়ে আয়াস্ত গোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বরুণার জঙ্গলে যেয়ে আয়াস্ত গোষ্ঠীর উপর আক্রমণ করে। আর ওইদিকে নন্দিনী মারা যাবার আগে আয়াস্তের বডিতে আগুন ধরিয়ে দেয়। সাথে সাথে রুক্মিণীর এতদিনের আয়াস্ত বানানোর স্বপ্ন এক নিমিষেই পুড়ে ছাই হয়ে যায়। আর তখন সেখানে থাকা একটা মহিলা রুক্মিণীকে বলে তুমি এখান থেকে সেই নীল রঙের পাথর আর ওই মেশিনটা নিয়ে পালিয়ে যাও। তোমার কাছে যদি এই পাথর আর এনার্জি চালিত মেশিন থাকে তাহলে তুমি আবারও আয়াস্ত তৈরির প্রক্রিয়া শুরু করতে পারবে। আর এরপরে সেই মহিলা অ্যাসিডের একটি জার ফেলে দেয় আর বিকট বিস্ফোরণ হয়ে আগুনে পুড়ে 27 জন মহিলা এবং 12 জন পুরুষ মারা যায়। আর ওইখানে নন্দিনীর বাচ্চা মেয়েটিও ছিল। নন্দিনী মারা যাওয়ার আগে তার মেয়েটিকে আলমারির মধ্যে লুকিয়ে রেখেছিল। পরবর্তীতে একটা পুলিশ নন্দিনীর মেয়েটিকে খুঁজে পায় আর আইনি কাগজপত্র অনুযায়ী সেই মেয়েটিকে অ্যাডপ্ট করে নেয়। আর সেই মেয়েটি হচ্ছে রিয়ার মা, তার মানে নন্দিনী রিয়ার নানি ছিল। এখান থেকে সিন শিফট হলে আমরা কালিঙ্গি আর দুইটা মেয়েকে দেখতে পাই। মূলত এই মেয়েগুলোর দায়িত্ব হচ্ছে আয়াস্ত যে সকল মানুষদেরকে চিহ্নিত করেছে তাদের বলি দেওয়ার মাধ্যমে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে আসার পর সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একত্র করা। আর এই পর্যন্ত তারা মোট 7 জনকে বলি দেওয়ার মাধ্যমে 7 জন মানুষের কাছ থেকে 7টি অঙ্গ নিয়ে এসেছে। এখন পর্যন্ত একটি অঙ্গ নিয়ে আসা বাকি আছে। আর আয়াস্ত মণ্ডলের 8ম নম্বর চিহ্ন অনুযায়ী সেটি হচ্ছে অলৌকিক ছেলের রক্ত। আর সেই অলৌকিক ছেলেটি আর কেউ নয় বরং বিক্রম, কারণ একবার বিক্রমের শরীরে গুলি লাগার পরেও সে মারা না যেয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তো এই দিক থেকে বিক্রম আয়াস্ত মণ্ডলের 8ম চিহ্ন সত্যটি পূরণ করেছে। তাই আয়াস্ত তৈরির সর্বশেষ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য মেয়েটি তৈরি হয়ে বিক্রমের কাছে যায়। বিক্রমকে একটা ইনজেকশন পুশ করার মাধ্যমে তাকে অজ্ঞান করে ফেলে এবং বস্তার মধ্যে ভরে বিক্রমকে উঠিয়ে নিয়ে আসে। বিক্রমের বাবা বিশ্বনাথ নিচে যেয়ে বিক্রমকে দেখতে না পেয়ে বুঝতে পারে বিক্রমকে কিডন্যাপ করা হয়েছে। বিশ্বনাথ সাথে সাথে ফোন করে খবরটি অনন্যাকে বলে। অনন্যা এই খবরটি রিয়াকে বললে রিয়া থানায় ফোন করে এবং তাকে হেল্প করার জন্য পুলিশ ফোর্স চায়। কিন্তু থানা থেকে তাকে বলা হয় প্রথমেই রিয়াকে মাইথিলি নামের সেই বুবা নারীটিকে খুঁজে বের করতে হবে, কারণ তাকে যদি পাওয়া যায় তাহলে আয়াস্ত গোষ্ঠী কোথায় আছে সেটাও জানা যাবে। আর ঠিক তখনই অনন্যা রিয়াকে হেল্প করে এবং অনন্যার কথাতেই 2টা কনস্টেবল রিয়ার সাথে পাঠানো হয়। রিয়া একটা দোকানের সিসিটিভি ফুটেজ চেক করলে দেখতে পায় বিক্রমকে একটা সাদা রঙের পিকআপে করে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাই রিয়া সেই সিসিটিভি ফুটেজের মাধ্যমে সেই গাড়িটিকে ফলো করতে থাকে। আর কিছু দূর যাবার পর রাস্তার উপরে টায়ারের চিহ্ন দেখতে পায়। চিহ্নটি
পিকআপটা দেখে সে বুঝতে পারে হয়তো এই পিকআপটি এই দিকে গেছে। তাই রিয়া টায়ারের চিহ্ন লক্ষ্য করে সেখানে যায়। সেখানে যাবার পর একটা পুরনো বাড়ি দেখতে পায়। বাড়ির ভিতরে খোঁজাখুঁজি করতে একটা গোপন চেম্বার দেখতে পায়। রিয়া সেই গোপন চেম্বারটি খুলে সিঁড়ি দিয়ে নিচে নামতেই দুইটা কনস্টেবল উপর থেকে চেম্বারের ঢাকনাটি বন্ধ করে দেয়। আর এরপরই দেখা যায় সেই মেয়েটি বিক্রমকে নিয়ে এই দিক দিয়েই গেছে। রিয়া সেই দিকে যেতেই মেয়েটি দরজা বন্ধ করে দেয়। এই দরজাটি হচ্ছে ইলেকট্রিক দরজা। রিয়া সেখানে থাকা বিভিন্ন তার জোড়া লাগিয়ে দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে সে ইলেকট্রিক শক খেয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর অন্যদিকে একটা অটো চালক দেওয়ালে মাইথিলি সেই নিউজটা লক্ষ্য করে। এটা দেখতেই তার মনে পড়ে সে এই মহিলাটিকে একটা জঙ্গলের পাশে নামিয়ে দিয়েছিল। তাই সে সেখান থেকে সিবিআই অফিসের নাম্বার নেয় এবং কল করে বলে সে ওই মহিলাটিকে একটা জঙ্গলের পাশে নামিয়ে দিয়েছে। আর তারপরে সিবিআই অফিসার পুলিশ টিম নিয়ে সেই লোকটির বলা ঠিকানায় যায়। সেখানে যাবার পর অনেক খোঁজাখুঁজি করে তারা কাউকেই পায় না, কিন্তু তারা সেখানে একটা পুরা ছবি পায়। ছবিটি দেখার পর তারা বুঝতে পারে না এই ছবিটা আসলে কার। সেজন্য তারা সেখান থেকে হাসপাতালে যায় জিমনির সাথে দেখা করতে। জিমনি ছবিটা দেখতেই বলে এটা তো রুক্মিণী ভারদ্বাজ, অনন্যা ভারদ্বাজের দাদি। তার মানে রুক্মিণী ভারদ্বাজ মারা যাওয়ার আগে আজ তো গোষ্ঠীর প্রধানের দায়িত্ব অনন্যা ভারদ্বাজকে দিয়েছিল। আর এরপরে আমরা অনন্যা ভারদ্বাজকে দেখতে পাই। অনন্যাকে দেখে বিক্রম তো যেন আকাশ থেকে পড়ে। বিক্রম বলে তুমি, তার মানে তুমি এইসব কিছু করছো আর তোমার কথাতেই কবিতাকে খুন করা হয়েছে? তখন অনন্যা বলে কবিতাকে খুন করিনি, ওকে বিসর্জন দেওয়া হয়েছে। আমার মাথার উপরে অনেক বড় দায়িত্ব, আমি যা করছি ভালোর জন্যই করছি। তোমার রক্তদানের মাধ্যমে আমি যদি আজ তোকে জীবিত করতে পারি তাহলে আমরা নতুন একটা পৃথিবী উপহার পাবো। সবকিছু আবারও নতুন ভাবে শুরু হবে। আর তুমি এতদিন ধরে যে প্রশ্নের উত্তর খুঁজছিলে সেই প্রশ্নের উত্তরটাও আমার কাছে আছে। তোমার মা এখনো পর্যন্ত জীবিত আছে আর সে আমাদের কাছেই আছে। এরপরই বিক্রমের মাকে ডাকা হয়, কিন্তু বিক্রম যতই তার মাকে বলছে বিক্রম তার ছেলে, বিক্রমের মা বসুধা বারবার একই কথা বলছে, আমার ছেলেকে বাঁচান। আর সে কিছুতেই বিক্রমকে চিনতে পারছে না। এটা দেখে বিক্রম রেগে অনন্যাকে বলে তোমরা আমার মায়ের সাথে কি করেছো? আর এখান থেকে সিন অতীতে গেলে আমরা দেখতে পাই সেদিন রাতে বসুধা যখন মেশিনের মধ্যে কয়েন দেওয়ার পর নিজের আঙুলের বিনিময়ে তার ছেলেকে বাঁচাতে চেয়েছিল, তখন আয়াজ সে আশীর্বাদটা গ্রহণও করেছিল। কিন্তু তার আগে বসুধার ছেলে পবন মারা গিয়েছিল, তাই সেদিন আর পবনকে বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু তারপর থেকে বসুধা বারবার একই কথা বলে যাচ্ছে, আমার ছেলেকে বাঁচান। তাই সেখানে থাকা ওই লোকটি বসুধাকে রুক্মিণীর কাছে নিয়ে গিয়েছিল। লোকটি তখন বলে এই মহিলাটি তার ছেলেকে বাঁচানোর জন্য আয়াসদের কাছে আশীর্বাদ নিতে এসেছিল, কিন্তু আশীর্বাদ দেওয়ার আগেই তার ছেলে মারা গেছে। এখন এই মহিলাটি বারবার বলছে আমার ছেলেকে বাঁচান। এই মহিলাটির সাথে এখন কি করব? ওকে কি মেরে ফেলবো? তখন রুক্মিণী বলে আয়াসদের কাছে যেহেতু এই মহিলাটি তার ইচ্ছা পোষণ করেছে আর আয়াস যেহেতু সেটা গ্রহণও করেছে, তাই এই মহিলাটিকে আমাদের কাছেই রেখে দাও। আর তারপর থেকে বসুধা তাদের কাছেই আছে। আর তারপর থেকে বসুধা তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আর এরপরই আয়াসদের শরীরে প্রাণ ফিরিয়ে আনার জন্য সর্বশেষ প্রক্রিয়াটিও চালু করে দেওয়া হয়। বিক্রমের শরীর থেকে রক্ত আয়াসদের শরীরে দেওয়া হয়, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে বিক্রমের রক্ত আয়াস নিতে পারছে না। বিক্রমের রক্ত আবার বিক্রমের শরীরে ফেরত আসছে। তখন অনন্যার বাকি সবাই বুঝতে পারে 20 বছর আগে বসুধা তার ছেলের জীবন আয়াসদের কাছ থেকে চেয়ে নিয়েছিল। আর সেটা চাওয়ার আগেই যেহেতু পবন মারা গিয়েছিল, তাই সেই আশীর্বাদ পবনের ক্ষেত্রে কার্যকর হয়নি। আর এখন 20 বছর পরে বিক্রমের ক্ষেত্রে এই আশীর্বাদটা কার্যকর হয়েছে। এটা দেখে অনন্যার রাগে ক্ষোভে বিক্রমকে খুন করতে যায়। আর ঠিক তখনই সেখানে রিয়া চলে আসে। আর রুক্মিণী যেভাবে রিয়ার নানি নন্দিনীর গলায় ছুরি ঢুকিয়ে তাকে খুন করেছিল, ঠিক সেভাবেই রিয়াও অনন্যার গলায় ছুরি ঢুকিয়ে অনন্যাকে খুন করে। আর এরপরে রিয়া সিবিআই অফিসে যাওয়ার পর সেই কয়েনে থাকা 8টি চিহ্ন দেখিয়ে 8টি চিহ্নের মধ্যে লুকিয়ে থাকা তথ্য অনুযায়ী সেই মেয়েগুলো কিভাবে 8 জন মানুষকে বলি দেওয়ার মাধ্যমে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে আসার পর সেগুলো সেলাই করে জোড়া দিয়ে সেই মেশিন আর পাথরের সমন্বয়ে কিভাবে বছরের পর বছর ধরে সাধনা করার পর একের পর এক হাত বদল হয়ে প্রজন্মর পর প্রজন্ম ধরে ইয়াস নামের এক নারী গোষ্ঠী তাদের অন্ধ বিশ্বাস থেকে আয়াস্ত নামের সে শয়তানের শরীরে বিভিন্ন প্রক্রিয়া সম্পাদনের মাধ্যমে কিভাবে প্রাণ ফিরিয়ে আনে
সেই সমস্ত ডিটেলস এবং এক একটা মার্ডারের পেছনে লুকিয়ে থাকা রহস্যগুলোই সিবিআই অফিসারদের সাথে শেয়ার করছিল। আর অন্যদিকে দেখা যায় একটা মেয়েকে জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। আর ঠিক তখনই সেখানে অন্য একটি মেয়ে সেই মেয়েটিকে উদ্ধার করার জন্য আসে। তার মানে আয়াজ গোষ্ঠী এখনো পুরোপুরি নিঃশেষ হয়ে যায়নি। পরবর্তীতে হয়তো এই মেয়েগুলোই পুনরায় আবারও আয়াজ তৈরির কাজ শুরু করবে, আর এটা হয়তো সিজন 2-তে দেখানো হবে। আজকের এই ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মুভি এক্সপ্লেনেশনের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।